আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বিন্যাসের থার্ড ক্লাসটা করব। আজকে যে বিন্যাস শেষ হবে, বিন্যাস অলমোস্ট শেষ আপনাদের, শুধু একটা টাইপ বেসিক্যালি বাকি, এটা হচ্ছে টাইপ 11। এর বাইরেও আরও টাইপ 14 এবং টাইপ 15 এই দুইটা টাইপ আছে। তো এখান থেকে একটা ম্যাথ আর এখান থেকে দুইটা ম্যাথ করার ইচ্ছা আছে বেসিক্যালি। তো আজকের মূল আলোচনা হচ্ছে এটা কেন্দ্রিক টাইপ 11 সংখ্যা নিয়ে বিন্যাস। তো অঙ্কগুলো তেমন জটিল না, আপনারা যদি আগের জিনিসগুলো বুঝেন তাহলে এখানেও বুঝবেন। এখানে জাস্ট আপনাকে সংখ্যা তৈরি করতে বলবে বিভিন্ন কন্ডিশনে। তো আপনাদের প্রশ্নে কিছু অঙ্ক দেওয়া থাকবে, 2 3 4 5 1 2 3 2 7 8 9 কিছু দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংখ্যা তৈরি করবেন। দেখেন, সংখ্যা গঠন মানেই বিন্যাসের অঙ্ক। যে কোনো জায়গায় সংখ্যা গঠন মানে বিন্যাস, সুতরাং বিন্যাসের অঙ্ক আপনাদের পি ইউজ হবে, সুতরাং সূত্রটা হবে এনপিআর। ঠিক আছে, বিন্যাসের অঙ্ক। আর বিন্যাসে জানি আমরা এন টু দি পাওয়ার আর এর সূত্র হয়। তাহলে এই সূত্রটা কখনো ইউজ হবে যখন একবার ইউজ করবেন, একবার ব্যবহার। আর এখানে হচ্ছে যদি পুনরাবৃত্তি বলে, মানে রিপিট করা যাবে বা এক বা একাধিকবার। মানে মেইন কথা হচ্ছে আমাদের দুইটা সূত্র নিয়ে এই টাইপটা। যখন কোনো প্রশ্নে বলে দিবে কোনো জিনিস, ধরেন আপনাকে 2 3 5 7, আমি আগেও দেখাইছি একটা ক্লাসে, প্রথম ক্লাসে, এগুলো যখন সিঙ্গেল টাইম ইউজ করবেন তখন কতগুলো সংখ্যা তৈরি করতে পারেন। আর রিপিট ইউজ করলে তো যেমন 2 3 ধরেন 4 অঙ্কের সংখ্যা যদি তৈরি করেন, তাহলে আপনি এরকমভাবে হচ্ছে রিপিট করার যত সংখ্যা পাইতে চাইলে এন টু দি পাওয়ার আর সূত্র, আর সিঙ্গেল টাইম ইউজ করে যত সংখ্যা এটা হচ্ছে এনপিআর সূত্র। তো এই দুই সূত্র নিয়ে হচ্ছে আমাদের কাজ, যথারীতি ক্যালকুলেশন আগের মতো হয়ে গেছে। তাহলে এন হচ্ছে আপনার মুড স্টক, আর আর হচ্ছে অপশন। আপনাকে মনে করেন যে 2 4 5 7 9 6 এরকমভাবে কতগুলো সংখ্যা দিয়ে আপনাকে বললো 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে, 4 অঙ্কের। তাহলে আপনার প্রশ্নে যে কটা ডিজিট দেওয়া থাকবে এটা হচ্ছে এন এর মান, যেমন 6 1 2 3 4 5 6, মানে প্রশ্নে যে কটা সংখ্যা দেওয়া থাকবে ওইটাই হচ্ছে এন এর মান। সো এন এর মান বের করা খুবই সহজ, জাস্ট প্রশ্নের দিকে তাকাবেন কয়টা সংখ্যা আছে, এন পেয়ে গেলেন। আর আর এর মান হচ্ছে যত অঙ্কের সংখ্যা বলবে, 3 অঙ্কের বলে আর এর মান 3, 5 অঙ্কের বলে আর এর মান 5, 10 অঙ্কের বলে আর এর মান 10, যত অঙ্কের বলবে তত অঙ্ক আর। তাহলে আপনাদের মূলত সংখ্যা গঠন মানে বিন্যাসের অঙ্ক। তো বিন্যাস মানে আমাদের দুই সূত্র হবে। যদি প্রশ্নে রিপিট ছাড়া হয় তাহলে এই সূত্র, রিপিট দিলে এই সূত্র। তো যে সূত্র দিয়ে অঙ্ক করেন আপনার এন এর ভ্যালু লাগবে, আর এর ভ্যালু লাগবে, সেটাও পাওয়া খুব সহজ। এন এর মান হচ্ছে প্রশ্নে যে কটা সংখ্যা থাকে তত, আর এর মান হচ্ছে যত অঙ্কের সংখ্যা বলবে তত। তো প্রিলির জন্য এইটুকু সিনারি ইউজ করলে অঙ্কগুলো সহজ হয়ে যায়। কিন্তু যেহেতু রিটেন পরীক্ষা, আপনাকে এখানে অতিরিক্ত ল্যাঞ্জা মার্কা কিছু কন্ডিশন দিতে পারে, এই জন্য 2-1টা অঙ্ক আপনাদের একটু কঠিন হতে পারে। বাট এই টাইপ থেকে এখন পর্যন্ত বিন্যাস সমাবেশের অধ্যায় থেকে বিশেষ রিটেনে কোনো কোয়েশ্চেন আসে নাই। প্রিলিতে কোয়েশ্চেন আসছে 45 প্রিলিতে, কিন্তু রিটেনে এখনো কোয়েশ্চেন আসে নাই। তো আশা করি আপনারা ক্লাস করলে এই ধরনের অঙ্ক আসলে খুবই পারবেন। বইয়ের মধ্যে এই টাইপের অঙ্ক দেওয়া আছে, যদিও আপনাদের 16টা অঙ্ক আছে, এর মধ্যে 2টা প্র্যাকটিস আর হচ্ছে বাকি সবগুলো হচ্ছে নিজে করা সহ। টোটাল 16টা, 14টা অঙ্ক করা আছে। এর মধ্যে 14 নম্বর অঙ্কটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন যারা ম্যাথে দুর্বল এবং মিডিয়াম। খুব এক্সট্রাঅর্ডিনারি ম্যাথে ভালো থাকলে 14 নম্বর অঙ্ক করবেন, বাট বাকি 1 থেকে 13 পর্যন্ত সবার জন্য করতে হবে। এর মধ্যে প্রথম দিকের অঙ্কগুলো অতটা কমন না, কোনগুলো কমন এটা আমি পরে বলে দিব। আগে এখন অঙ্ক শুরু করি। ফার্স্ট অঙ্ক 1 নম্বর। এখানে 5টা অঙ্ক আছে, 1 3 5 7 9। তো প্রশ্নটা পড়ি। এখানে বলছে এই অঙ্কগুলো থেকে 3টা ভিন্ন অঙ্ক নিয়ে, দেখেন ভিন্ন অঙ্ক নেওয়া বা একবার ব্যবহার করা আগে 3টা ভিন্ন অঙ্ক মানে ডিফারেন্ট জিনিস নেওয়া, মানে তার মানে প্রত্যেকটা আপনি একবার ব্যবহার করছেন। একই কথা, 200 থেকে বড় 3 অঙ্কের সংখ্যা। তাহলে দেখেন ভিন্ন অঙ্ক নিয়ে এই কথাটা বলার মানে সূত্র হবে এনপিআর। খেয়াল করেন, যেখানে এন এর মান হচ্ছে 5, এই যে প্রশ্নে 5টা অঙ্ক আছে, তাহলে আপনাকে বলছে 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, যেহেতু যত অঙ্কের বলবে আর এর মান তত, এই যে 3 অঙ্কের বলছে এই জন্য আর এর মান কত হবে 3। তাহলে আমাদের উত্তরটা হয়ে যেত এনপিআর এই সূত্র অনুসারে
5p3, কিন্তু ঝামেলাটা লাগাইছে এখানে আরেকটা প্যাচ লাগাইছে 200 থেকে বড় কথা বলছে, 200 থেকে বড়। এই কথাটার মানে হচ্ছে আমাদের এখন কন্ডিশন বিবেচনা করতে হবে। তো বইয়ের মধ্যে আপনার সুন্দর করে বলা আছে, আমি আপনাদের বুঝাই দিই। ধরেন আমাদের 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে, আমরা কি করি, একটা বক্স তৈরি করি, জাস্ট লাইক এই যে বক্স তৈরি করলাম, 3টা ঘর দিলাম, 3 অঙ্কের সংখ্যা। এখন আপনি চিন্তা করেন তো, ধরেন আপনি এখান থেকে ইউজ করলেন সংখ্যা 1 দিয়ে স্টার্ট করলেন, এরপরে বড় একটা সংখ্যা নিলেন, এরপরে সেকেন্ড বড়টা নিলেন, তাহলে এই সংখ্যা কি জীবনে 200 থেকে বড় হয়? 197 হয়েছে। আমাকে সংখ্যা অবশ্যই 200 থেকে বড় করতে হবে। তো কোনো কিছু থেকে বড় কন্ডিশনাল দিলে এই ঘরটা আমাদের খুব চিন্তা ভাবনা করে বসাতে হবে। এখানে যদি আপনি 1 বসায় পরে যে যাই বসান না কেন, সংখ্যা 200 থেকে বড় পাবেন না। তার মানে 200 থেকে বড় সংখ্যা পাইতে গেলে এখানে এইগুলো বসাতে হবে। আপনি দেখেন এটা তো হইল না 200 থেকে বড়, আপনি 3 দিয়ে শুরু করেন, পরে যা খুশি তা দেন, 1 5, একটা তো একবার ইউজ করা যাবে, দেখেন তো 200 থেকে বড় হয়ে গেছে। বা আপনি 7 দিয়ে শুরু করেন, পরে কিছু একটা দেন, 5 1, 200 থেকে বড় হয়ে গেছে। তার মানে 200 থেকে বড় পাইতে গেলে প্রথম ঘরটা অবশ্যই 3 5 7 কিংবা 9 দিয়ে শুরু করতে হবে। তার মানে এই 4টার মধ্যে যে কোনো একটা দিয়ে এই প্রথম ঘরটা পূর্ণ করার উপায় হচ্ছে 4p1, কারণ আপনার ডিজিট আছে 4টা, ঘর আছে একটা, 4p1। তাহলে প্রথম ঘর ফিল আপ শেষ করে তারপর বাকি 2 ঘরের চিন্তা করতে হবে, দেন ইনটু। এবার বাকি 2 ঘর চিন্তা করেন, দেখেন আপনার টোটাল সংখ্যা ছিল 5টা, আপনি এখানে একটা ইউজ করছেন, এই 4টার মধ্যে কোনটা ইউজ করছেন জানি না, মনে করেন যে আমি এটা ইউজ করছি, তাহলে এটা তো বাদ, এটা তো চলে গেছে। কারণ কোনো একটা 3টা ভিন্ন অঙ্ক নিয়ে, মানে কোনো কিছু একবার ব্যবহার করতে হবে, তাহলে যেটা এক ঘরে বসে যাবে সেটা অন্য জায়গায় আসতে পারবে না। তাহলে 5 বাদ হয়ে গেলে বাকি অঙ্ক থাকে কয়টা? আপনি যে 5-এ বসাচ্ছে এমন কোনো কথা না, 3ও বসতে পারে, 5ও বসতে পারে, 7ও বসতে পারে, 9ও বসতে পারে, যে কোনো একটা তো গেছে। তাহলে একটা যাওয়া মানে ওইটা বাদ, তাহলে বাকি থাকে 4টা, ঘর আছে 2টা, তাহলে বাকি 4টা নিয়ে 2টা ঘর পূর্ণ করার উপর হচ্ছে 4p2। আপনার রেজাল্টটা হচ্ছে এটা 4p1 ইন্টু 4p2। এখন এইটার ক্যালকুলেশন আপনাদের প্রথম ক্লাসে পড়াইছি, ক্যালকুলেশন করে দিবেন, অ্যান্সার শেষ হয়ে যাবে। যদি ম্যাথটা বুঝে থাকেন কষ্ট করে ডান কমেন্ট করেন। ধরেন অনেকটা একই পদ্ধতি, আমি সেকেন্ড কোশ্চেনটা করতেছি, 2 নাম্বার। এখানে দেওয়া আছে 1 3 5 7 8, 1 3 5 7 8, এই কয়টা ডিজিট, এর মধ্যে কতগুলো সংখ্যা বানানো যাবে যাতে 300 থেকে বড়, 700 থেকে ছোট। এই ম্যাথটাতে একবার ইউজ করবেন নাকি একাধিকবার ইউজ করবেন কথাগুলো বলে নাই, এটা প্রশ্নে মিসিং। এই ধরনের ক্ষেত্রে আপনারা একবার ইউজ করে অঙ্কগুলো করবেন, তবে পরীক্ষায় বলে দিবে। তাহলে আমাদের এবার কিন্তু কত অঙ্কের সংখ্যা বলে নাই, আপনাকে বলছে 300 থেকে বড়, খেয়াল করেন 300 থেকে বড় এবং 700 থেকে ছোট, ইনডিরেক্টলি বলছে। তার মানে সংখ্যাগুলো 300 টু 700-র মধ্যে থাকতে হবে। 300 থেকে বড়, 700 থেকে ছোট, মানে এর মধ্যে সংখ্যা। তাহলে সংখ্যাগুলো ইনডিরেক্টলি মানে কত? 3 অঙ্কের না? সংখ্যাগুলো কত? 3 অঙ্কের। তাহলে খেয়াল করেন আমরা 3 অঙ্কের সংখ্যা তৈরি, এই জন্য বক্স তৈরি করবো 3টা। তাহলে আবারও আপনি একটু ব্যাপার চিন্তা করেন, আপনি যদি 1 দিয়ে শুরু করেন এখানে, তাহলে এই ঘরটা তো জীবনও 1 দিয়ে শুরু করলে 300 থেকে বড় হবে না, ঠিক আছে? তাহলে 1 দিয়ে শুরু করা যাবে না, কারণ 1 দিয়ে শুরু করলে 300 থেকে ছোট হয়ে যাবে। আবার এইগুলো দিয়ে শুরু করতে পারবেন না, কারণ আপনি যদি 7 ধরেন, এখানে 7 বসালেন, পরে 1 3 দিলেন, দেখেন 700 থেকে বড় হয়ে গেছে। কিংবা আপনি 8 বসালেন, পরে 1 3 দিলেন, 700 থেকে বড় হয়ে গেছে। তার মানে আমি এখানে 7 আর 8ও বসাতে পারবো না, এই দুইটা বসালে 700 থেকে বড় হয়ে যাবে, আমাদের কন্ডিশন ব্রেক হয়ে যাবে। আর 1 দিয়ে বসালে 300 থেকে ছোট হয়ে যাবে, আমাদের কন্ডিশন ব্রেক হয়ে যাবে। আমাদের কন্ডিশন মেনটেন করে অঙ্ক করতে হবে। তাহলে এগুলো হচ্ছে রেড সিগন্যাল, আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমাদের গ্রিন সিগন্যাল কয়টা দিচ্ছে? এই দুইটা সংখ্যা।
আমরা যদি 3 আর 5 দিয়ে শুরু করি তাহলে এই ঘর ফিল আপ করলে আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করবে। তাহলে ডিজিট আছে দুইটা, ঘর আছে একটা, তাহলে দুইটা ডিজিট দিয়ে এই ঘরটা পূর্ণ করা যায় 2p1 উপায়ে। এটা ফিল আপ করা শেষ, মানে আমাদের শর্ত মেনটেন করা শেষ। এরপরে বাকিগুলোরে আপনি ফিল আপ করে দেন। একটা বসার পরে বাকি থাকে 4টা, ঘর থাকে 2টা, তাহলে বাকিগুলো ফিল আপ করা যায় 4p2 উপায়ে। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তা হচ্ছে রেজাল্ট। আপনারা ক্লিয়ার কমেন্ট করেন। আচ্ছা, প্র্যাকটিসের জন্য আরও করি, ধরেন এরপরেরটাও করি। 3 নম্বরটা দেখেন, নেক্সট হচ্ছে 3। এখানে দিচ্ছে 1 3 1 2 3 4 5 6 7, মানে 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট দিয়ে কোনো অঙ্কের পুনরাবৃত্তি ছাড়া। দেখেন পুনরাবৃত্তি ছাড়া মানে একবার ব্যবহার করে, মানে সূত্র এম্পিয়ার। পুনরাবৃত্তি সহ বললে n পাওয়ার r। এটা হচ্ছে পুনরাবৃত্তি সহ, আর এটা হচ্ছে পুনরাবৃত্তি ছাড়া। তাহলে আমাদের ফর্মুলা সিলেক্ট হলো এম্পিয়ার। n তো 7। তাহলে এইগুলো ব্যবহার করে 3 অঙ্কের সংখ্যা 100 থেকে 500-র মধ্যে। দেখেন এবার রেঞ্জ দিছে 100 থেকে 500-র মধ্যে। তাহলে যেহেতু 3 অঙ্কের সংখ্যা, আপনি 3টা ঘর তৈরি করেন। আবারও আমাদের এই ঘরটা চিন্তা করতে হবে কারে কারে বসানো যাবে। শুধু বসানো যাবে না এগুলো, কারণ 5 6 7 ইউজ করলে আপনার 500 থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ইউজ করলে 500 থেকে বড় হয়ে যাবে। আর 1 ইউজ করলে সমস্যা নেই, একের পরে কোনো কিছু বসালে আপনার 100 থেকে বড়ই পাওয়া যায়। 100 থেকে বড় পাওয়া এক্ষেত্রে কোনো সমস্যা না। তাহলে আপনার প্রবলেম হচ্ছে এই 3টা বসানো যাবে না। তাহলে বসানো যাবে কয়টা? এই 4টা। বসানো যাবে কয়টা? এই 4টা। তাহলে এই 4টার মধ্যে যে কোনো একটাতে এই ঘরটা ফিল আপ করার উপর হচ্ছে 4p1, কারণ আপনার ডিজিট আছে 4টা, ঘরে একটা, 4p1। এটা বসার পরে বাকি থাকবে 6টা, কারণ 7টার মধ্যে একটা ইউজ হয়েছে। বাকি থাকবে 6টা, 6টার মধ্যে দিয়ে 2 ঘর ফিল আপ করা যাবে 6p2 উপায়। এই হচ্ছে রেজাল্ট। বলেন তো এখন একটু সহজ লাগতেছে না? জি স্যার কমেন্ট করেন যদি সহজ লাগে মনে করেন। জি স্যার কমেন্ট করেন। আচ্ছা, 4 নম্বরটা নিজেরা বাসায় করবেন, আমি নেক্সট 5 করাই দিই। পরবর্তী প্রশ্ন 5। এখানে 3 5 7 8 9, 3 5 7 8 9, এ কটা ডিজিট দিল? 5টা। এখানে বলছে 1 বা একাধিকবার ব্যবহার। এই যে দেখেন 1 বা একাধিকবার ব্যবহার, এটার মানে হচ্ছে n পাওয়ার r, রিপিট সহ। আপনি একবারও ইউজ করতে পারেন, একাধিকবার ইউজ করতে পারেন। তার মানে আপনি রিপিট করার পারমিশন এখানে দিচ্ছে। আর যখনই আমার রিপিট করার পারমিশন থাকবে তখনই সূত্র হবে n পাওয়ার r। 7000 থেকে বড়, 7000 থেকে বড়, এবং বলে দিচ্ছে 4 অঙ্কের। ঠিক আছে, এবং বলে দিচ্ছে 4 অঙ্কের। তাহলে আপনি কতগুলো সংখ্যা গঠন করতে পারবেন? দেখেন এই অঙ্কের জন্য আমাদের n এর মান হচ্ছে 5, n = 5, আর r = হচ্ছে 4। এই যে r = 4, 4 অঙ্কের। বেসিক সেন্সে চিন্তা করলে, কিন্তু আপনি তো ওইভাবে করতে পারবেন না। প্রিলির জন্য শর্টকাট পদ্ধতি আছে, কিন্তু রিটেন আপনাকে ভেঙে ভেঙে করতে হবে। দ্যাটস আমার যেহেতু 4 অঙ্কের সংখ্যা, তাহলে আমাকে 4টা বক্স ক্রিয়েট করতে হবে। করে দেখতে হবে
এই কন্ডিশনটা ম্যাচ করতে হবে 7000 থেকে বড়, তার মানে এই ঘরে কারে কারে বসানো যায় 7000 থেকে বড় পাওয়ার জন্য এই ঘরে আমি কারে কারে বসাতে পারবো, এটা চিন্তা করতে হবে। দেখেন 3 দিয়ে 5 দিয়ে শুরু করে, দেখেন 3 দিয়ে শুরু করলাম, এরপরে 7 8 9 যাই দেন না কেন, কি 7000 থেকে বড় হবে? বা আপনি 3 এর পরিবর্তে 5 দিয়ে শুরু করেন, কি 7000 থেকে বড় হবে? তো জীবনও এগুলো হবে না, সুতরাং এই ঘরটা ইউজ করতে পারবো না, এই দুইটা ইউজ করা যাবে না। তাহলে 7000 থেকে বড় পাইতে গেলে আমাকে 3টা দিয়ে স্টার্ট করতে হবে। এই 3টার যে কোনো একটা দিয়ে স্টার্টিং করে এরপর আপনি ফিল আপ করেন, দেখবেন সংখ্যা 7000 থেকে বড় হয়ে যাবে। এই সংখ্যা রিলেটেড অঙ্ক করতে গেলে বিন্যাস সমাবেশের পাশাপাশি কিছু ছোটোবেলার কমন সেন্স ইউজ করতে হবে, কারণ এগুলো আপনারা বুঝেন যে 7000 থেকে বড় পেতে গেলে এই ঘরটা এই 3টার মধ্যে যে কোনো একটা দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে 3টার মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে ফিল আপ করার জন্য এই ঘরটার সূত্র কি? 3p1। আমি বলতে পারেন যে স্যার পুনরাবৃত্তি বলছে এক বা একাধিকবার, সূত্র তো হবে n টু দি পাওয়ার r, আপনি এখানে npr ইউজ করছেন কেন? এটা npr করতে পারেন, আপনি 3p1ও দিতে পারেন, তবে একটা ঘরের জন্য, মানে একটা ঘরের জন্য npr এবং n টু দি পাওয়ার r এর ভ্যালু সেমই আসে। দেখেন আপনার 5 টু দি পাওয়ার 1 যে কথা, 5p1 একই কথা, এটার মানও 5, এটার মানও 5। তাহলে একটা ঘর ফিল আপের সময় npr এবং n টু দি পাওয়ার r এর ভ্যালু একই আসে, সেক্ষেত্রে আপনি এটাই ইউজ করতে পারেন। তাহলে এই npr দিয়ে আমি প্রথম ঘরটা ফিল আপ করছি। এরপরেও কিন্তু আমাদের এক্সিস্টিং ঘর আছে আরও 3টা, এক্সিস্টিং ঘর আছে আরও 3টা, আর সংখ্যা আছে কয়টা? 4টা না 5টা। এই জায়গাটা হচ্ছে আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কটা টুইস্ট। আগের অঙ্কে প্রশ্নে বলছে যে একবার ব্যবহার করা, এই জন্য প্রথম করে যেটা ব্যবহার করবেন এটা ওইখান থেকে বাদ হয়ে যেত, কারণ যেটা ব্যবহার হয়ে গেছে এটার পরে আসতে পারবে না। কিন্তু আপনি তো এখন এইভাবে সংখ্যা তৈরি করতে পারবেন। ধরেন এখানে আপনি 7 ইউজ করছেন, আপনি 7 ইউজ করে এখানে তো 977 এটা একটা সংখ্যা তৈরি করতে পারেন না? 7977, দেখেন তো 7 কয়বার ইউজ করছেন? 3বার, কারণ আপনাকে তো বলছে রিপিট করতে পারেন 4 অঙ্কের সংখ্যা এবং এগুলোর মধ্যে থেকে নিয়ে, কিংবা আপনি 9999 সংখ্যা তো তৈরি করতে পারেন, সব সেম নিয়ে। এই জন্য প্রথম করে যেটা ইউজ হবে সেগুলো তো পরেও আবার আসতে পারে, রিপিট করার পারমিশনে পরে আসতে পারে, কিন্তু একবার ইউজ করতে গেলে সেটা আর পরে আসতে পারে না। এই জন্য আমরা একবার যখন ইউজ করছি তখন প্রথম যেটা ইউজ করছি এটা বাদ দিয়ে বাকি কমছে, ধরুন 5টা আছে, এখানে একটা বৈশাখ আছে, বাকি 4টা কাউন্ট করছি। কিন্তু এবার আমাদের মূল স্টক কমবে না, মূল স্টক 5টাই থাকবে, কিন্তু ঘর আছে 3টা। তাহলে 5টা নিয়ে 3টা ঘর পূরণ করা যায় 5 পাওয়ার 3 উপায়ে, কারণ রিপিট করলে সূত্র হচ্ছে n পাওয়ার r। তাহলে এই গুণফলটা হচ্ছে আমাদের রেজাল্ট। এটার ভ্যালু 3 আসে, এটার ভ্যালু 125 আসে, রেজাল্ট হচ্ছে 375। বুঝছি, কমেন্ট করেন যদি বুঝে থাকেন। এই 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে আপনাকে বিল্ড আপ করা হয়েছে। যদি পরীক্ষার জন্য কমন চিন্তা করেন তাহলে 1 থেকে 5 পর্যন্ত অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? যেহেতু ইম্পর্টেন্টের কথা বলেই ফেলছি, আমি সরাসরি বলে দিই, এখান থেকে আপনাদের ইম্পর্টেন্ট ধরেন যদি চিন্তা করেন তাহলে 6 7 11 12 এই 4টা ম্যাথ বেসিক্যালি কম বেশি। আমি সবগুলি করব, এর মাঝখান দিয়েও করবো আরও। 6 7 11 12 এই 4টা অঙ্ক হচ্ছে এই টাইপ থেকে বেশি কমন। অতএব যারা একটু কম পারেন তারা এগুলো একদম খুব ভালো করে বারবার করে প্র্যাকটিস করবেন। রিপিট আরেকটা করলে ভালো হতো, আছে সামনে আছে। আচ্ছা 6 নাম্বার দেখেন, কোয়েশ্চেন 6। 0 3 5 6 8 কোন অঙ্কের পুনরাবৃত্তি না করে npr একবার ব্যবহার করে এইগুলো দিয়ে 4000 থেকে বড়, 4000 থেকে বড় বলছে
কতগুলো সংখ্যা তৈরি করা যায়। কিন্তু এই অঙ্কটার প্রবলেম হচ্ছে আপনাকে বলে দেন যে কত অঙ্কের সংখ্যা। দেখেন 5 নম্বর অঙ্কে বলছিল 7000 থেকে বড়, কিন্তু বলে দিয়েছিল 4 অঙ্কের। ঠিক আছে, আবার ধরেন 2 নম্বর 3 নম্বর অঙ্কে, যেমন 2 নম্বর 100 থেকে 500-র মধ্যে বলছে, 100 থেকে বড় 500 থেকে ছোট, তার মানে বুঝি সংখ্যাগুলো 3 অঙ্কের। অতএব ডাইরেক্ট না বললেও যদি এরকম রেঞ্জে যায় এত থেকে বড় এত থেকে ছোট, তাহলে বুঝা ফেলা যায়। আপনাকে যদি একটা সংখ্যা বলে যে কথার কথা 7 9 3 6 5 থেকে বড় 9 6 3 2 1 এর মধ্যে সংখ্যা, তাহলে এর মধ্যে সংখ্যাগুলো কয় অঙ্কের? 5 অঙ্কের না? দেখলে বোঝা যায়। ঠিক আছে, তো প্রশ্নে আপনার ডাইরেক্ট বলে দিতে পারে কত অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের 3 অঙ্কের বলে দেয়, অথবা এত থেকে এতর মধ্যে সংখ্যা, তখন ধরে ফেলা যায় যে কত অঙ্কের। কিন্তু এই প্রশ্নটার টুইস্ট হচ্ছে শুধুমাত্র বলছে 4000 থেকে বড়, কিন্তু 4000 থেকে বড় কত থেকে ছোট বলে নাই, এবং কত অঙ্কের এটাও বলে নাই। এখন আমরা তো পড়ছি বিপদে মাইন্ড কারসিপ আছে, আমরা কত অঙ্কের ধরে অঙ্কটা করব। তাই আপনাকে বেসিক নলেজ অ্যাপ্লাই করে চিন্তা করতে হবে যে আসলে এখান থেকে কত অঙ্কের সংখ্যা তৈরি করা সম্ভব একবার ব্যবহার করে। দেখেন, আমি যদি সবগুলো জিনিস একবার ব্যবহার করি, ধরেন 6 5 3 8, এই 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারি, অথবা 3 0 6 8 5 এরকম 5 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারি। কিন্তু আপনার পক্ষে 4000 থেকে ছোট, দেখেন 4000 থেকে বড় বলছে, তাহলে 4000 থেকে বড় সংখ্যাগুলো অবশ্যই কমপক্ষে 4 ডিজিটের হবে, মিনিমাম 4 ডিজিট। সুতরাং আপনার 3 ডিজিটের অঙ্ক তৈরি করা সম্ভব না। আবার সিঙ্গেল টাইম ইউজ করে, যেহেতু ডিজিট আছে 5টা, আপনি জীবনে 6 ডিজিটের সংখ্যা তৈরি করতে পারবেন না। আপনাকে 6 ডিজিটের সংখ্যা তৈরি করতে বললে কোনো কিছু রিপিট হয়ে যাবে। সুতরাং আপনি দেখেন 1 ডিজিট 2 ডিজিট 3 4 5 6, আপনি বিভিন্ন ডিজিটের সংখ্যা তৈরি করতে পারবেন। 6 7 এগুলো কি ইম্পসিবল, তৈরি করা পসিবল না, কারণ ডিজিটে আছে 5টা, এই 5টা একবার ইউজ করে আমি সংখ্যা তৈরি করতে পারবো ম্যাক্সিমাম 5 ডিজিটের, এর বেশি পসিবল না। আবার 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট সম্ভব না, কারণ কি 4000 থেকে বড় বলছে। সুতরাং 4000 থেকে বড় সংখ্যাগুলো অবশ্যই মিনিমাম 4 ডিজিটের, সুতরাং এই ডিজিটগুলো হবে না। তাই আমাদের অপশন হচ্ছে সংখ্যাটা 4 ডিজিট কিংবা 5 ডিজিটের তৈরি করা সম্ভব। অতএব যেহেতু কত অঙ্কের সংখ্যা তৈরি করবেন এটা প্রশ্নে বলে নাই, আপনাকে বিবেচনা করে বের করতে হবে। তাই আমাদের এইটুকু আলোচনার সিলেকশন হলো আমাকে সংখ্যাটা 4 বা 5 ডিজিটের তৈরি করতে হবে, তাই না, এত অঙ্কের। এবার আপনাকে অঙ্কগুলো আলাদাভাবে চিন্তা করতে হবে। অর্থাৎ এখানে 2টা অঙ্ক হয়ে গেছে। একটা হচ্ছে আপনি 4 ডিজিটের কয়টা সংখ্যা তৈরি করতে পারেন এটা বের করতে হবে, এবং 5 ডিজিটের কয়টা সংখ্যা তৈরি করতে পারেন এটা বের করে 2টা যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। সো এখানে মূলত 2টা অঙ্ক, 4000 থেকে বড় 4 ডিজিটের, 4000 থেকে বড় 5 ডিজিটের। তাহলে আসেন আমরা আগে 4 ডিজিটের তৈরি করি। তাহলে 4 ডিজিটের তৈরি করতে গেলে আমাকে 4টা বক্স চিন্তা করতে হবে। চিন্তা করেন, বক্স আঁকলাম 4টা, হ্যাঁ, এবং 4000 থেকে বড় পেতে গেলে আমাকে এই ঘরটা কন্ডিশনাল আগে চিন্তা করতে হবে। তাহলে 4000 থেকে বড় পাওয়ার জন্য আমাকে অবশ্যই এগুলো শুরু করতে হবে, 5 6 8, কারণ আপনি যদি 3 আর 0 দিয়ে তো সংখ্যাই হবে না, স্টার্টিং 0 দিয়ে তো সংখ্যাই হয় না। হয় আপনি যদি 0 3 5 6 লেখেন সংখ্যা হয়েছে, গাণিতিকভাবে 4 ডিজিটের হয়েছে, কিন্তু অর্থপূর্ণ হইল না, কারণ সংখ্যাটা 356 3 ডিজিটের হয়ে গেছে। এই জন্য স্টার্টিং কখনো 0 হয় না। তাহলে স্টার্টিং 0 হওয়া সম্ভব না, স্টার্টিং 3ও হওয়া সম্ভব না, কারণ 3 দিলে তো সংখ্যা 4000 সে ছোট হয়ে যাবে। এই জন্য 4000 থেকে বড় পেতে গেলে অবশ্যই আপনাকে এই 3টা ডিজিটের যে কোনো একটা ইউজ করতে হবে এই ঘরে, অর্থাৎ 3p1 উপায়ে ব্যবহার করার পরে এরপর আপনার ঘর আছে 3টা, ডিজিট আছে 4টা, কারণ একটা কমে গেছে যেহেতু এবার রিপিট হবে না। তাহলে 4টা দিয়ে এই ঘরটা ফিল আপ করা যায় 3টা ঘর 4p3 উপায়ে। তাহলে এটা রেজাল্ট কত? 3p3 হচ্ছে 3 ইন্টু 4p3 এর মান হচ্ছে 24। তাহলে 3 24 72। তাহলে 4 অঙ্কের সংখ্যা তৈরি করা গেল 72টা। এবার 5 অঙ্কের সংখ্যা কয়টা পাওয়া যায় সেটা বের করার জন্য আমরা আরেকটা বক্স ক্রিয়েট করব। এবার হচ্ছে বক্স ক্রিয়েট করছি 5টা, 5 অঙ্কের সংখ্যা বের করতেছি। তাহলে এইটার বেলায় এই ঘরে একটাই সমস্যা, যে 0 হওয়া যাবে না।
এটা হওয়া যাবে না। আপনি এই ঘরে জিরো না দিয়ে বাকি যে কোনো কিছু দেন, মনে করবেন যে 5 অঙ্কের সকল সংখ্যাই 4000 থেকে বড়, 5 অঙ্কের সকল সংখ্যাই 4000 থেকে বড়। সুতরাং আমরা যে কোনো 5 অঙ্কের সংখ্যা তৈরি করি আমাদের 4000 থেকে বড় হবে, কিন্তু শুরুটা জিরো দেওয়া যাবে না। কারণ শুরুটা জিরো দিয়ে 5 অঙ্কের সংখ্যা ধরেন তৈরি করলেন 0 3 5 6 8, এটা একটা সংখ্যা বানাইলেন, তাহলে এটা কি 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল এটা। এখন বলতে পারেন যে স্যার জিরো দিয়ে তো আপনি 5 3 6 8 দিতে পারেন, তাহলে তো সংখ্যাটা 5 অঙ্কের হয়, শূন্য দিয়ে শুরু, কিন্তু আমাদের 4000 থেকে বড় হয়ে গেছে। দেখেন এই সংখ্যাটা 4000 থেকে বড় হয়েছে মানে, কিন্তু এই সংখ্যাটা 4 অঙ্কের যেহেতু এটার মধ্যে চলে আসছে, এটার 5 অঙ্কের মধ্যে থাকে না। জিরো স্টার্ট দিলে সংখ্যাটা 4 অঙ্কের হয়ে যায়, তখন 4 অঙ্কের ক্যালকুলেশন তো আমরা করিয়ে ফেলছি। দ্যাটস ওয়াই এই বিবেচনা আনা যাবে না। আমাদের শুধু চিন্তা করতে হবে প্রথম কোডটা আমরা কোনোভাবেই জিরো দিয়ে ফিল আপ করতে পারবো না, তাহলে ফিল আপ করতে পারবো এই 4টা দিয়ে। তাহলে 4টার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে এই ঘরটা ফিল আপ করা যায় 4p1 উপায়ে করলাম। এরপর আমাদের ঘর থাকে কয়টা? 4টা, সংখ্যা থাকে 4টা, কারণ একটা ব্যবহার করার পর 4টা থাকে। তাহলে 4টা সংখ্যা নিয়ে 4টা ঘর ফিল আপ করা যায় 4p4 উপায়ে বা 4 ফ্যাক্টরিয়াল উপায়ে। এটাকে ক্যালকুলেশন করলে 4 × 24, তাহলে 4 24 কত? 96। তাহলে আমাদের 96 আর 72 যোগ করলে কত? 8 1 6 16, 168 হচ্ছে আমাদের এটা চূড়ান্ত উত্তর। এই ম্যাথটা একটু কঠিন, এটা ইন্টারমিডিয়েটের বোর্ড বইয়ের কোশ্চেন। আমরা যখন ইন্টার পরীক্ষা দিছি এটা অ্যাভেলেবল ইন্টার পরীক্ষা আসতো, এখনও আসে বিভিন্ন ইন্টার পরীক্ষাগুলোতে। তো যেহেতু বিন্যাস সবের চ্যাপ্টারটি ইন্টার রিলেটেড, এই বইয়ের খুব পপুলার অঙ্ক এটা, সো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। একটু কষ্ট হইলেও অঙ্কটা 2-3 বার ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তবে সুবিধা হচ্ছে এই অঙ্কটা যদি পরীক্ষা আসে হুবহু এভাবেই আসবে, উত্তরটা 168 হবে, ঘুরে আসার সম্ভাবনা খুব কম। তো যদি ওভারঅল বুঝে থাকেন আপনারা আবার কষ্ট করে ডান কমেন্ট করেন, তাহলে আমি পরের অঙ্কটাতে যাব, অর্থাৎ 7 নম্বর অঙ্কে। পুনরায় কাইন্ডলি আরেকবার ছোট করে ভাই। প্রথম কথা হচ্ছে আপনাকে ডিজিট দিচ্ছে 5টা, এটা আগে চিন্তা করবেন। সংখ্যা আপনি কয়বার ব্যবহার করবেন, একবার নাকি একাধিকবার, এটা চিন্তা করতে হবে। একবার করলে সূত্র এনপিআর হবে, একাধিকবার করলে আপনার এন পাওয়ার আর হবে। একবার বলছে পুনরাবৃত্তি ছাড়া, এটা সূত্র। তারপর দেখবেন কত অঙ্কের বলছে, এখানে বলছে 4000 থেকে বড়, কিন্তু কত অঙ্কের বলে নেই। এই জন্য আমি শুরুতে ভিডিওতে এক্সপ্লেন করে দেখাচ্ছি যে যেহেতু 4000 থেকে বলে নাই, সেক্ষেত্রে আমাদের এখানে সংখ্যা তৈরি করা পসিবল 4 অঙ্কের এবং 5 অঙ্কের। তাহলে আপনাকে দুইটা আলাদাভাবে চিন্তা করে 4 অঙ্কের কতগুলো তৈরি করা সম্ভব, 5 অঙ্কের কতগুলো তৈরি করা সম্ভব বের করে তারপর যোগ করে দেবেন। তাহলে আমি এখানে বের করে দেখেছি 4 অঙ্কের কতগুলো সম্ভব, আর এখানে বের করে দিয়েছি 5 অঙ্কের কতগুলো সম্ভব। তাহলে 4 অঙ্কের বেলায় আমাকে সংখ্যা 4000 থেকে বড় হতে হবে, তাই 0 এবং 3 দিয়ে স্টার্ট করতে পারবো না, করতে পারবো 5 6 8 দিয়ে। তাহলে 3টার মধ্যে যে কোনো একটা দিয়ে প্রথম ঘরটা পূর্ণ করার উপায় হচ্ছে 3p1। এটা ফিল আপ করার পর বাকি ঘর থাকে 3টা, ডিজিট থাকে 4টা। তাহলে বাকি 4 ডিজিট বা অবশিষ্ট 4 ডিজিট দিয়ে 3 ঘর ফিল আপ করার উপায় হচ্ছে 4p3। ক্যালকুলেশন করলে অ্যান্সার 72। এটা হচ্ছে 4 অঙ্কের। যখন 5 অঙ্কের বেলায় যাব, 5 অঙ্কের সকল সংখ্যাই লজিক্যালি 4000 থেকে বড় হওয়ার কথা, কিন্তু যেখানে এখানে 0 আছে, তাই ঘাপলট হচ্ছে 0 দিয়ে আমরা স্টার্ট করতে পারবো না। 0 মাঝের যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু 0 শুরুতে দিলে
সংখ্যাটা অর্থপূর্ণ তত ডিজিটের হয় না, যত ডিজিটের তৈরি করতে হবে। তাহলে 5 ডিজিটের অর্থপূর্ণ হবে না। এই জন্য এই ঘরে 0 যেহেতু ইনভ্যালিড, আমাদের বাকি 4টা হচ্ছে ভ্যালিড। তাহলে বাকি 4টা নিয়ে এই ঘরটা পূর্ণ করার উপায় 4p1। এটা পূর্ণ করার পর অবশিষ্ট ঘর থাকে 4টা, ডিজিটে থাকে 4টা, কারণ একটা এখানে ইউজ হয়ে গেছে। তাহলে 4টা দিয়ে 4 ঘর পূর্ণ করার উপায় NPR সূত্র অনুসারে 4p4। ক্যালকুলেশন করলে 96, এই হচ্ছে 4 অঙ্কের 72, এই হচ্ছে 5 অঙ্কের 96, দুটো কম্বাইন্ড যোগ করলে 168 রেজাল্ট। নেক্সট হচ্ছে 7 নম্বর। সাথে এখানে 0 1 2 3 4 5, এটা 45 পিলিতে আসছিল এই কোয়েশ্চেনটা। এখানে সবগুলো সংখ্যা নিয়ে, মানে 6টা আছে, 6টাই নিয়ে আপনি 6 অঙ্কের সংখ্যা তৈরি করবেন। তার মানে আপনার n এর ভ্যালুও 6, আর এর ভ্যালুও 6। আপনার আছে 6টা, n এর মান 6, 6টাই ইউজ করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করবেন, আর এর মান 6। অর্থাৎ NPR যদি আপনি ইউজ করেন তাহলে এটা 6p6 হওয়ার কথা, যেটাকে 6 ফ্যাক্টরিয়াল বলা যায়। তাহলে বেসিক্যালি আমাদের এখানে 6 ফ্যাক্টরিয়াল সংখ্যা তৈরি করার কথা, ঠিক আছে? অর্থাৎ 6 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 720, এতগুলো সংখ্যা পাওয়ার কথা। কিন্তু ঘাপলা হচ্ছে এই যে 6 অঙ্কের সংখ্যা তৈরি করব, এই 6 অঙ্কের মধ্যে শুরুতে কখনো 0 হওয়া যাবে না, কারণ 0 হলে সংখ্যাটা হয়ে যাবে 5 অঙ্কের। তাহলে আমাদের টোটাল 6 অঙ্কের সংখ্যা তৈরি হয় 720টা, ইনক্লুডিং স্টার্টিং 0। কারণ আপনি যখন NPR সূত্র ইউজ করে দেবেন, ও 0 বুঝে না, ও ডাইরেক্ট সব বুঝে। ও কিন্তু সংখ্যা চেনে না, সূত্র কিন্তু সংখ্যা চেনে না, সূত্র চেনে এক একটা বস্তু। ও 6টা বস্তুর ওলট পালট করে সাজায়া ও 720টা আউটপুট দিবে। কিন্তু আপনার তো যখন সংখ্যা তৈরি করবেন, আপনাকে লজিক্যাল সংখ্যা হইতে হবে, মানে অর্থপূর্ণ সংখ্যা। তাহলে এই জন্য আপনি ওভারঅল বের করে ফেলছেন যে কয়টা বের করার সময় 720টা। কিন্তু একজন বললো স্যার অবজেকশন, 0 শুরুতে স্যার সংখ্যা 6 অঙ্কের হয় না। আপনি বলছেন লেট, ওকে ওকে, গুড পয়েন্ট। আপনি যখন চিন্তা করলেন শুরুতে 0 দিয়ে কয়টা সংখ্যা পাওয়া সম্ভব, ধরেন শুরুতে 0 দিলেন, তাহলে বাকি 5টা ঘরে আপনি 5 ফ্যাক্টরিয়াল রূপে সাজাতে পারেন। 5 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 120, তার মানে স্টার্টিং 0 দিয়ে আপনি 120টা সংখ্যা পাবেন। তাহলে আপনি যে প্রথম 720টা গুনে ফেলছিলেন, তার মধ্যে ঝামেলাযুক্ত সংখ্যা হচ্ছে 120টা। আপনি চিন্তা করলেন যে ওকে 720টা পাইছি, ঝামেলা যেহেতু 120টা বাদ। তাহলে আমাদের এই 600 সংখ্যা হচ্ছে নির্ভেজাল। এই 600 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কমেন্ট করবেন, CLR ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্ক করে 9, 7 তো করালাম, 8 আর 9 সেম নিয়ম, বুঝছেন? 9ই করাই দিই। এবার প্রশ্নের মধ্যে রিপিট প্রশ্ন দেওয়া আছে, দেখেন 55077, যে শুরুতেই যে ডিজিট, একই ডিজিট একাধিকবার দিচ্ছে, কিন্তু একই ডিজিট একাধিকবার হলো, ডিজিট দিচ্ছে মূলত 5টা। এই 5টা ব্যবহার করে আপনাকে বলছে 5 লাখ থেকে বড়, এই যে 5 দেওয়ার পর 4টা শূন্য, ঠিক আছে? তাহলে 5 লাখ থেকে বড় বৃহত্তর কতগুলো সংখ্যা পাবেন? তাহলে প্রথম কথা হচ্ছে আপনি ডাইরেক্ট চিন্তা করেন যে 5 অঙ্কের, যেহেতু 5 লাখের সংখ্যাগুলো দেখেন 5 অঙ্কের, হ্যাঁ, তাহলে 5 অঙ্কের কতগুলো সংখ্যা পাবেন? তাহলে 5 অঙ্কের সংখ্যা যেহেতু 5টাই আছে, আপনি যে আগের অঙ্কটাতে দেখেন 6টা ইউজ করে 6 অঙ্কের সংখ্যা 6 ফ্যাক্টরিয়াল ছিল, তাহলে 5টা ইউজ করে 5 অঙ্কের সংখ্যা কত হবে? 5 ফ্যাক্টরিয়াল। কিন্তু এর মধ্যে 2টা 5 আছে, 2টা 7 আছে, এগুলো দিয়ে ভাগ হবে। তাহলে 5 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 120, আর 2 ফ্যাক্টরিয়াল তো 2, 2 ফ্যাক্টরিয়াল তো 2, তাহলে কাটাকাটি করলে 30 হয়। ও একটা মিস্টেক হয়েছে, আর একটা জিনিস দিচ্ছে, সরি, 0 পরে 6 দিচ্ছে, 06, 550677, তাহলে সংখ্যা দিচ্ছে 5 লাখ থেকে বড় না, একটা বেশি, 1 2 3 4 5 6, হ্যাঁ, তাহলে 6 ফ্যাক্টরিয়াল হবে। এর মধ্যে 2টা 5 আছে 2 ফ্যাক্টরিয়াল, 2টা 7 আছে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, তাহলে 6 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 720, 2 ফ্যাক্টরিয়াল 2, 2 ফ্যাক্টরিয়াল 2,
তো 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 360, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 180। আপনি কাটাকাটি দেখেন দরকার না, আপনি ডাইরেক্ট ক্যালকুলেশনে যা আসে সরাসরি 180 লিখবেন। তার মানে আমাদের মোট 180টা সংখ্যা হওয়ার কথা। তাহলে আবারও গণ ভেজাল লাগছে। এই যে 6 অঙ্কের সংখ্যা তৈরি করবেন, ভেজাল কি এই 6 ঘরের মধ্যে ফার্স্টে কি 0 হওয়া যাবে না? 0 আছে না? 0টা যদি না থাকতো তাহলে এটাই রেজাল্ট হতো। ধরেন এখানে 0 রিপ্লেসমেন্টে একটা 1 টন কিছু একটা দিলেন, তাহলে এটাই রেজাল্ট হতো 180। 6 অঙ্কের সংখ্যা 6 ফ্যাক্টরিয়াল, 2টা 5, 2টা 7, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, রেজাল্ট এটা। প্রবলেম হচ্ছে 0 থাকার কারণে আমাদের অর্থপূর্ণ সংখ্যা বিবেচনা করতে হবে। সো এই 0 ঝামেলাটা জাস্টিফাই করতে হবে। তো 0 শুরু করে বাকি 5 ঘরে 5টা দিয়ে সংখ্যা তৈরি করা যাবে কত? 5 ফ্যাক্টরিয়াল। 0 দিয়ে শুরু করছি, 5টার মধ্যে 2টা 5, 2টা 7 আছে না? তাহলে 2 ফ্যাক্টরিয়াল ভাগ 5 ফ্যাক্টরিয়াল 120, 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে 2 আর 2 ফ্যাক্টরিয়াল 2, কাটাকাটি করলে আসে 30। তার মানে আমাদের মোট সংখ্যা পাওয়ার লজিক্যাল হচ্ছে 180টা, তার মানে শূন্যর জন্য ঝামেলা হচ্ছে 30টা। তাহলে 150 থেকে 30টা বিয়োগ দিয়ে দিলে, 180 থেকে 30টা বিয়োগ দিয়ে দিলে ফাইনাল রেজাল্ট আসলে 150 হয়। ওকে কমেন্ট করেন। এরপর আমি যাব 11 নম্বর অঙ্কে। কমেন্ট করেন ওকে, যাব আমি 11 নম্বর অঙ্কে। না 8 নয় রিপিট হওয়ার ব্যাপার নাই। শুনেন, যেটা রিপিট হওয়ার ব্যাপার আছে এটা প্রশ্নে স্পষ্টত রিপিট কথাটা বলে দেবে। এটা কেন আপনার রিপিট বিবেচনা করবেন না, আপনার তো প্রশ্নে বলে নাই, কিন্তু এরপরও কেন আপনি রিপিট না করে একবার করে করতেছেন? দেখেন, খুব কমন সেন্স। আপনি 5 লাখ থেকে বড় রিপিট যদি করেন আজীবন সংখ্যা লিখে শেষ করতে পারবেন না, অসীম সংখ্যক সংখ্যা পাওয়া যাবে। যদি রিপিট করেন, রিপিট করতে গেলে অবশ্যই আপনাকে একটা বাউন্ডারি দিতে হবে যে 5 লাখ থেকে বড়, কত থেকে ছোট। আদারওয়াইজ আপনি সারা জীবন লিখতে পারবেন। এক যদি 7 লিখতে থাকেন, 7 7 7 7 7 আজীবন লিখতে থাকবেন, সংখ্যা শেষ হবে? 5-এর কাহিনী 6-এর কাহিনী তো আলাদা। এই জন্য যখন আপনার কোনো কিছু ক্লু থাকবে না, আপনি অঙ্কগুলো একবার ইউজ করে ফেলবেন। রিপিট করতে হলে প্রশ্নে ডাইরেক্ট মেনশন করা থাকবে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11। এখানে 6 5 2 3 0, 6 5 2 3 0, 5টা। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে, মানে সিঙ্গেল টাইম ইউজ করতে বলছে। তাহলে সূত্র হচ্ছে NPR, একবার মাত্র ব্যবহার করে। এই কয়টা ইউজ করে আমাকে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। 5টা আছে 5 অঙ্ক বিশিষ্ট। দেখেন কন্ডিশন কয়টা দিছে। একটা বলছে হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট, হ্যাঁ 5 অঙ্কের। সেকেন্ড বলছে অর্থপূর্ণ সংখ্যা। অর্থপূর্ণ সংখ্যা মানে আমি 0 স্টার্ট করতে পারবো না, এটা হচ্ছে অর্থপূর্ণের কথা। থার্ড কথা, অর্থপূর্ণ না কথা বললে অর্থপূর্ণ বিবেচনা করতে হবে, এটাও আরেকটা কথা। যদি বলে অর্থপূর্ণ সংখ্যা প্রশ্নে বলে নাই, স্যার আমি কি 0 কাউন্ট করবো শুরুতে? না, অর্থপূর্ণ বলুক বা না বলুক আপনাকে অর্থপূর্ণ সংখ্যাই কাউন্ট করতে হবে। থার্ড বলছে আবার আপনাকে বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। তাহলে একই সাথে দেখেন 3টা কন্ডিশন মেনটেন করতে হবে 5 অঙ্কের। তাহলে প্রথম কন্ডিশন তো তেমন কোনো ইফেক্ট নেই, আমাকে 5 অঙ্কের তৈরি করতে বলছে, 5টা বক্স তৈরি করে ফেলবো, শেষ করলাম। এখন এই 2টা কন্ডিশন হচ্ছে উল্টা, কিন্তু দেখেন আপনাকে অর্থপূর্ণ সংখ্যা তৈরি করতে গেলে প্রথম ঘর বিবেচনা করতে হয়। এই ঘরটা, এই ঘরের উপরে ডিপেন্ড করে আপনার সংখ্যা অর্থপূর্ণ হবে কি হবে না, মানে এই ঘরে শূন্য হবে না। আবার আপনাকে বিজোড় চিন্তা করলে কিন্তু শেষের ঘর চিন্তা করতে হয়। দেখেন আগে দিয়ে যদি আপনি সারা জীবন মনে করেন 2 6 8
8 4 6 8 6 2 4, এই যে এতগুলো লেখা লাস্টে যদি একটা বিজোড় দিয়ে দেন সংখ্যা বিজোড় হয়ে গেছে। এতগুলো জোড় সংখ্যা কিন্তু তবু সংখ্যাটা কি বিজোড়, কারণ আমাদের সংখ্যা জোড় হবে না বিজোড় হবে ডিপেন্ড করে শুধু শেষের ঘরের উপরে। সুতরাং আপনার দুই শর্ত কিন্তু দুই ঘরের ব্যাপার, অর্থপূর্ণ এক কথা, শেষের চার কথা। এই জন্য এই দুইটা ঘর আপনাকে আলাদা আলাদাভাবে সাজাই নিতে হবে, এরপরে মাঝেরগুলো যা খুশি তা দিয়ে সাজানো, বুঝছেন? মানে মাঝের তিনটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, এই ঘরে একটা বসানোর পরে এই ঘরে একটা বসানোর পরে মাঝের তিনটা 3 ফ্যাক্টরিয়াল শেষ। 3 ঘরে 3টা সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল বা 3p3, এটা করতে পারেন। এটা পরে আসেন, এটা চিন্তা ভাবনার কিছু নাই। এখন ফ্যাক্ট হচ্ছে আপনি আগে কোনটা বসাবেন, এটা নাকি এটা, অর্থপূর্ণ করবেন নাকি বিজোড় করবেন। দেখেন আগে আপনি বিজোড় করেন, বিজোড় মাস্ট, কারণ এই ঘরে আপনি বিজোড় মাস্ট বসাতে। তো বিজোড়ের জন্য বিবিচ্ছ সংখ্যা কয়টা আছে? 3 আর 5। তাহলে 3 আর 5-এর মধ্যে যে কোনো একটা এই ঘরে পূর্ণ করার উপায় হচ্ছে 2p1। আমার সংখ্যা বিজোড় হয়ে গেল, কাজ শেষ। এবার আপনি অর্থপূর্ণ বানান। তাহলে অর্থপূর্ণ বানানোর জন্য একটা যখন এই ঘরে চলে যাবে, তাহলে বাকি থাকতেছে কয়টা? এই 4টা না? শূন্য 4টা থাকতেছে। আপনার 5 বা 3-এর মধ্যে একটা গেছে, বাকি থাকতেছে কয়টা? 4টা। এই 4টার মধ্যে এখানে তো শূন্য হবে না, তাহলে কয়টা রয়েছে? 3টা। তাহলে 3টার মধ্যে দিয়ে যে কোনো একটা এই ঘর ফিল আপ করবেন 3p1। বইয়ে সুন্দর করে এগুলো লেখা আছে। তার মানে এই ঘরটা 2p1, দুইটা বিজোড়ের মধ্যে যে কোনো একটা বিজোড় বানাইলাম। তাহলে একটা ডেট দেখেন 5 বাই, সংখ্যা হচ্ছে 5টা, 5 বাই, তাহলে বিজোড় বানাই থেকে একটা ডেট কয়টা রইলো? একটা ডেট, এটা বাদ দিলাম, এটা ডেট, তাহলে কয়টা রইলো? 4টা। এই 4টার মধ্যে শুরুতে 0 বসতে পারবে না, তাহলে 0 বাদ দিলে বাকি ওটা থেকে 3টা, তাহলে 3টার মধ্যে ফিল আপ করলাম এখানে একটা, তাহলে ওভারঅল বসছে কয়টা? 2টা। তাহলে বাকি এই যে থাকে 3 ঘর, ডিজিটে থাকে 3টা, 3টাকে 3p3 বা 3 ফ্যাক্টরিয়াল যেটাই দেন, ওভারঅল ক্যালকুলেশন করলে আপনার একটা অ্যান্সার চলে আসবে। ব্যাপারটা অতটা কঠিন না, আপনাকে বইয়ের মধ্যে সুন্দর করে কথা কথা এগুলো লেখা আছে, ঠিক আছে? বই হচ্ছে আমি এভাবে করছি, প্রথমে বিজোড়টা করছি, পরে বাকি 4 ঘরে 4টা সাজাই দিয়েছি 4 ফ্যাক্টরিয়াল। কিন্তু আমার তো 4 ফ্যাক্টরিয়াল হবে না, 24 হবে না, আমার তো চিন্তা করতে হবে এটা 0, তাহলে এটা 0 দিয়ে শুরু করলে বাকিটা সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল বেলে হচ্ছে 24, 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে 6, তাহলে এটা থেকে বিয়োগ দিয়ে 18, এর সাথে পরে ওই 2 গুণ দিয়ে 36 বানানো হয়েছে। বই আমি ভেঙে ভেঙে আগের নিয়মে করছি আর কি, যে কটা আগে করাইছি। আপনারা টেনশন কিছু করেন না, আমার এই আলোচনা যদি বুঝে থাকেন, বইয়েরটা রিডিং করলে বইয়েরটাও বুঝবেন, ঠিক আছে? এইটুকু যদি বুঝে থাকেন আপনারা সবাই একটু কষ্ট করে, আমি যেহেতু 14 নম্বর অঙ্কটা বাদই দিয়ে দিছি, আপনাদের দরকার নাই 14 নম্বর, তাহলে 1 থেকে 13 পর্যন্ত এবং প্র্যাকটিসের যে 2টা কোশ্চেন এগুলো এখন পারবেন। তাহলে T11C কমেন্ট করবেন, টাইপ 11 শেষ, এরপর আমি অন্য টাইপে যাব। কারণ একটা টাইপে আমি আজকে অঙ্ক করাইছি কয়টা? 1 2 3 5, তারপর হচ্ছে 6, তারপর করাইছি 7, এরপরে 9, এরপরে 11, তার মানে 8টা অঙ্ক করাই ফেলছি 13টা অঙ্কের মধ্যে। তাহলে বাকি 5টা তো আপনারা নিজেদের প্র্যাকটিস করতে হবে, নাহলে তো আপনাদের শেখা হবে না। সমস্যা থাকলে আমি ক্লাসে পড়াবো, কিন্তু মূল ক্লাসে সব পড়াই দিলে বিপদ। T11C এরপরে যান টাইপ 14-এ। 14 টাইপটা অতটা গুরুত্বপূর্ণ না, এরপর করে রাখেন। যারা দুর্বল তাদের দরকার নেই, যারা মিডিয়াম তারা চেষ্টা করবেন, না পারলে স্কিপ করবেন, বাট যারা ভালো পারেন তারা করার চেষ্টা করবেন, অতটা গুরুত্বপূর্ণ না। ধরেন একটা অঙ্ক করাই দিই, প্রথম অঙ্কটাই 2np3 ইকুয়াল 2 ইন্টু np4। এখান থেকে আপনাকে বলছে n এর মান বের করতে। তো এটা জানতে গেলে আপনাকে যে বেসিকটা জানতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদের যখন পড়াইছিলাম ধরেন 9p3 ক্যালকুলেশন কীভাবে শিখেছি আপনারা প্রথম ক্লাস মনে করে দেখেন, যে এখানে 9 ইন্টু 8 ইন্টু 7 হবে, এটার মানে হচ্ছে এটা। 8p2 মানে হচ্ছে শুধু 8 ইন্টু 7 হবে। হ্যাঁ, ধরেন 11p4 মানে হবে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8। এখন কেন লজিক? আপনাকে বলছি যে এখানে যত থাকবে ততটা সংখ্যা গুণ দিবেন,
4 আছে তাই 4টা সংখ্যা গুণ, 2 আছে তাই 2টা সংখ্যা গুণ, 3 আছে তাই 3টা সংখ্যা গুণ। এটা হচ্ছে একটা কথা, নিচে যত সংখ্যা ততটা সংখ্যা গুণ। এখন কি কি সংখ্যা গুণ দিব? স্টার্ট ফ্রম আপার ভ্যালু, উপরেরটা থেকে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং অর্ডারে সংখ্যাগুলো হবে। 3টা সংখ্যা 9 থেকে ধীরে ধীরে কমতে কমতে হবে, 2টা সংখ্যা 8 থেকে ধীরে ধীরে কমতে কমতে হবে, 4টা সংখ্যা 11 থেকে ধীরে ধীরে কমতে কমতে হবে। এটা হচ্ছে আমাদের এনপিআর ক্যালকুলেশনের জেনারেল বেসিক। এই কনসেপ্টটা এখানে ইউজ করতে হবে। দেখেন এখানে ভাই আপনাকে বলছে কি 3, সো আমাদের 3টা সংখ্যা গুণ দিতে হবে। স্টার্ট করবো কোথা থেকে? 2n থেকে। তাহলে প্রথম সংখ্যাটা হবে 2n, এরপরেরটা হবে তার চেয়ে 1 কম, কারণ আমি 9 এর পরে 8 লিখে ফেলছি। সংখ্যা জানি 9 এর পরে 1 কমালে 8, 8 এর পরে 1 কমালে 7, এই যে যেটা 9 এর পরে 1 কমালে, কিন্তু এখন তো আমার n আছে, তাহলে জানি না এটা কত, এই জন্য এর থেকে 1 কম, এরপরটা তা থেকে 2 কম, এভাবে তো যাবে। গেল, এখানে 2 থাকলো ইন্টু যেহেতু আছে NP4, যেখানে নিচে 4 মানে আমাকে 4টা সংখ্যা গুণ দিতে হবে। কি কি? স্টার্ট ফ্রম আপার ভ্যালু, একটা n, একটা n-1, একটা n-2, একটা হচ্ছে n-3। এই লাইনটা থেকে এই লাইনটা ভাঙ্গ হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথ। এরপরে বাকিটুকু হচ্ছে একবারে 6-7 এর ক্যালকুলেশনের মতো। দেখেন বাকিটুকু কেমনে করি। এই যে এই 2n এর সাথে এই 2n কাটা এই পাশে, এখানে 2n-1, এখানে 2 কমন দিলে n-1, এই পাশে থাকতেছে n-1, n-2, n-3। আবারও এই পাশের n-1 এর সাথে এই পাশের n-1 আরেকটা কাটা। তাহলে এরপরে গুণ দেন, এই 2 দিয়ে এটাকে গুণ দিলে হবে 4n-2, আর এই দুইটা যদি গুণ দেন n-2 n-3 গুণ দেন, তাহলে n² - 5n + 6 হয়। আপনারা গুণ দিয়ে নিন, আমি ডাইরেক্ট লিখতেছি। এরপরে সবগুলোকে যদি এক পাশে করি, তাহলে n² - 9n + 8 = 0 হয়। একটা দ্বিঘাত সমীকরণ দাঁড়াবে। এরপর এটাকে যদি আপনি মিডল ফ্যাক্টর করেন, 8 ওকে 8, n² - 8n - n + 8 = 0, বা n-8 n-1 = 0। এখান থেকে n এর দুইটা মান আসবে, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 1। এইটুকু বোঝার পর একটু টুইস্ট আছে। এইটুকু বোঝার পরে টুইস্ট হচ্ছে, আমাদের প্রশ্নটা ছিল এটা, 2np3 = 2 × np4। তাহলে আমাদের ভ্যালু তো আসছে n এর মান 1 এবং 8, কিন্তু আপনারা দেখবেন বইয়ে লেখা আছে n = 1 গ্রহণযোগ্য নয়। অ্যান্সারটা থাকে আসছে n = 8, কেন 1 বাদ দিলাম? এই কনসেপ্টটা আপনাদের এখনো বলা হয়নি। আপনারা জাস্ট মনে রাখবেন NPR এবং NCR এই দুইটার জন্যই n is greater than or equal to r, এটা একটা কন্ডিশন আছে। অর্থাৎ বাসের চেয়ে কোন চেয়ে বড় হইতে পারে না, লজিকটা আর কি। অর্থাৎ n এর মান আজীবন বড় থাকবে, r এর চেয়ে n এর মান বড় থাকবে। ম্যাক্সিমাম তারা ইকুয়াল হতে পারে, যেমন 4p4 হতে পারে 4 ফ্যাক্টরিয়াল, অথবা 4p3 হবে লজিক্যাল, কিন্তু কোনোদিন 3p7 এটা ইম্পসিবল, বা 3c6 এটা ইম্পসিবল। মানে উপরেরটার ভ্যালু থেকে নিচের ভ্যালু কোনোদিন কি হবে না, বড় হবে না। অলওয়েজ n বড় হবে, অথবা ম্যাক্সিমাম তারা কি হতে পারে, ইকুয়াল হতে পারে। কোনোদিন r এর মান বড় হওয়া সম্ভব না। এটা হচ্ছে এই সূত্র অনুসারে। কিন্তু আরেকটা সূত্র আছে n⁴r, এই সূত্রে কোনো কন্ডিশন নাই, nও বড় হতে পারে আরও বড় হতে পারে। নো কন্ডিশন ফর্মুলা হচ্ছে এটা। যেহেতু রিপিটের বেলায় এই ক্ষেত্রে কোনো কন্ডিশন নেই, n⁴r এর বেলায় যে কোনোটা ছোট বড় হতে পারে। কিন্তু আমাদের NPR এবং NCR এর মধ্যে n অলওয়েজ বড়, অথবা ম্যাক্সিমাম তারা ইকুয়াল। এখন আপনার তো এটা হচ্ছে প্রশ্ন, দেখেন আপনার মূল কোশ্চেনটা হচ্ছে এটা। তা আপনার n এর ভ্যালু দাঁড়াইছে 1 আর 8। এখন আপনি যদি n = 1 নেন, দেখেন তো 1p4 হয়ে যায় না? তাহলে 4 এর চেয়ে উপরেরটা ছোট হয়ে যায় না? কিন্তু এখানে 2n মানে 2 × 1 মানে 2, তাহলে 2 উপরে এখানে 3, তাহলে লজিক এই পাশ হোক বা এই পাশ হোক একটা ইনভ্যালিড ভ্যালু তো এসেছে। এই জন্য n গাণিতিকভাবে আমাদের ক্যালকুলেশনও 1 বের হইলেও বিন্যাস সমাবেশের কন্ডিশনের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো না। এই জন্য n = 1 গ্রহণযোগ্য নয়, আমাদের অ্যাকসেপ্টেবল ভ্যালু হচ্ছে 8। যদি বুঝে থাকেন আপনারা ডান কমেন্ট করেন, ম্যাথটা বুঝে থাকলে ডান কমেন্ট করেন।
তো লাস্ট টাইপ 15 পাঁচ মিশালি। সো পাঁচ মিশালি বলতে আসলে টাইপ তো নতুন কোনো কনসেপ্ট না, যেমন এখানে যথারীতি এক একটা টাইপে এক একটা কনসেপ্ট হয়, কিন্তু পাঁচ মিশালি মানে আগেরগুলোর সংমিশ্রণে একটা টাইপ আর কি। এখান থেকে আমি দুইটা অঙ্ক আপনাদের করাই দেবো। প্রথম অঙ্ক হচ্ছে 1 নম্বর, এটাও যথারীতি একটু আনইম্পর্টেন্ট ফ্যাক্ট। দুইজন বিএসসি ক্লাসের বা ক্লাস 6-7 যে ক্লাসের হোক, মানে ছাত্রকে পাশাপাশি না বসে 14 জন আইএসসি ক্লাসের 10 জন বিএসসি ক্লাসের। আচ্ছা দেখেন, 14 জন হচ্ছে আইএসসি ক্লাসের আর 10 জন হচ্ছে বিএসসি ক্লাসের স্টুডেন্ট। এখন কন্ডিশন দিচ্ছে হচ্ছে ওদেরকে ঘিরে, ওরা পাশাপাশি বসবে না, মানে ওরা ঝগড়া করে আলাদা আলাদা বসবে। এদেরকে আপনি একটা লাইনে কতভাবে সাজাতে পারবেন? তাহলে একটু দেখেন, আমি লাইনের মধ্যে ধরেন হলুদ কালার দিয়ে 14টা গোল্লা দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। প্রথমে মনে করেন যে লাইনের মধ্যে এই আইএসসি স্টুডেন্টের 14 জনকে সাজালেন যে তোমরা লাইনে দাঁড়াও। এবার আপনি এই 10 জন বিএসসি স্টুডেন্ট, তারা 2 জন পাশাপাশি থাকবে না, মানে একসাথে থাকবে না, লাগলে খোঁচাখুচি করে, এই জন্য এদেরকে আলাদা রাখবেন। আইএসসির ওরা একসাথে থাকুক, নো প্রবলেম। তাহলে আপনি ঝগড়া মিটমাট করতে গেলে কি করবেন? এদেরকে কোথায় বসাবেন? হ্যালো, হ্যাঁ, না 10 মিনিট, 10 মিনিট লাগবে আরো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এদেরকে আপনি কি করেন? এদেরকে আপনি এই গ্যাপে গ্যাপে বসান। মনে করেন এই যে এই গ্যাপে একজন, এখানে এই গ্যাপগুলোতে যদি ওদেরকে বসান, তাহলে আপনার ক্ষেত্রে দেখেন ওরা আর একসাথে আসতে হবে। ধরেন এই দুইটা ঝগড়া করে, মাঝখানে একজন আছে, তাহলে তারা ঝগড়া করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তাহলে এই গ্যাপে দেখেন তো কয়টা গ্যাপ তৈরি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা গ্যাপ তৈরি হলো। কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানেও একজন সাজাই দিতে পারেন, বা এখানেও একজনকে বসাই দিতে পারেন, তবু তো তারা কি আলাদা থাকলো। তাহলে বেসিক্যালি মূলত এর চেয়ে একটা বেশি পজিশন ক্রিয়েট হয়। আপনি দেখেন 15টা লাল দাগ আছে, তার মানে এই 15টা পজিশনে আপনি চাইলে এই বিএসসি স্টুডেন্টদেরকে বসাতে পারেন। ঠিক আছে, একটা বেশি ক্রিয়েট হয়, যা সেটা মনে রাখলে হবে যে অপোজিট সাইডে তার চেয়ে একটা বেশি। তাহলে কিন্তু এদেরকে বসানোর মতো পজিশন হচ্ছে 15টা, কিন্তু এরা আছে কয়টা? এরা আছে হচ্ছে 10টা। তাহলে এই 15টা পজিশনে 10 জনকে সাজাবেন, 15 পিটেন শেষ আমাদের বিএসসি সাজানো। পর আইএসসি স্টুডেন্ট 14 জনকে 14টা সাজাই দেবেন 14 ফ্যাক্টরিয়াল উপায়, কারণ এন সকল লোককে একটা লাইনে সাজান যায় এন ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে সিম্পল উপায়। এটা জীবনে ক্যালকুলেশন করে উত্তর বের করতে পারবেন না, এটা বিশাল বড় একটা ইনফাইনাইট সংখ্যার মতো হয়ে যাবে। এটার অ্যান্সার এভাবে রেখে দিতে হবে। তো যদি বুঝে থাকেন বুঝছি, না বুঝলে স্কিপ ইট, বুঝলে বুঝবেন, না বুঝলে স্কিপ ইট। কিন্তু পরের ম্যাথটা বোঝার চেষ্টা করবেন। এরপরে যে ম্যাথটা করবো 4 নম্বর ম্যাথটা, তাহলে আজকে লাস্ট অঙ্ক 4 নম্বর। এখানে বলছে গণিতের 4খানা, ম্যাথের হচ্ছে 5টা, ম্যাথের 5টা, ফিজিক্সের 3টা, পদার্থবিজ্ঞান এবং রসায়নের 2টা, কেমিস্ট্রি। এই টোটাল হচ্ছে বই আছে। এখন এই কটা বইকে আপনি কি করবেন? একটা তাকে সাজাবেন। ঠিক আছে, মনে করেন একটা বুক শেলফের এই হচ্ছে র্যাক, এই র্যাকে আপনি এই বইগুলো সাজাবেন। আপনার টোটাল বই আছে কিন্তু 10টা, কিন্তু আপনাকে একটা কন্ডিশন দিছে
সেম সাবজেক্টের বইগুলো, মানে একই বিষয়ের পুস্তকগুলো একসাথে থাকবে। মানে এই ম্যাথটা বইকে আপনার একসাথে, এই 5টা ম্যাথ বইকে আপনাকে একসাথে রাখতে হবে, এই 3টা ফিজিক্স বইকে একসাথে রাখতে হবে, আর 2টা কেমিস্ট্রি বইকে আপনার একসাথে রাখতে হবে। এখন আপনাদের টাইপ 4-এ পড়াইছি একত্রে রাখার বেলায় নিয়ম হচ্ছে যাদেরকে একত্রে রাখবেন তাদেরকে মিলে ধরতে হয় একটা বই। তাহলে ম্যাথের 5টা যেহেতু একসাথে থাকবে, এরা মিলে হবে একটা, কেমিস্ট্রি 3টা মিলে হবে একটা, ফিজিক্সের 2টা মিলে হবে, ফিজিক্সের 3টা মিলে একটা, কেমিস্ট্রি 2টা মিলে একটা। তাহলে অ্যাকচুয়ালি বই হবে এখানে 3টা, সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। ধরেন এই ব্লকটুকু আপনি ম্যাথের জন্য বরাদ্দ রাখলেন, এই ব্লকটুকু আপনি কেমিস্ট্রি দিলেন, ধরেন এখানে আপনি ফিজিক্স দিলেন। এখন ধরেন কেমিস্ট্রির বই আছে 2টা, আপনি তো এই 2টার এখানে অদল বদল করতে পারেন। তাহলে আপনাদের তো একত্রে রাখার বেলায় বলছি কি, যাদেরকে একত্রে রাখতে হবে ইনিশিয়ালি প্রথমে তাদেরকে একটা ধরে সাজাতে হবে, পরে ওদেরকে আলাদাভাবে সাজাতে হবে। আপনারা টাইপ 4টা দেখে নেবেন। তাহলে ম্যাথের 5টা একসাথে থাকবে, কেমিস্ট্রির 2টা, ফিজিক্সের 3টা একসাথে থাকবে, ভালো কথা 3টা 3 ফ্যাক্টরিয়াল। কিন্তু ম্যাথের 5টাকে তো আপনি নিজেদের মধ্যে সাজাতে পারবেন 5 ফ্যাক্টরিয়াল উপায়ে, ফিজিক্সের 3টাকে সাজাতে পারবেন 3 ফ্যাক্টরিয়াল উপায়ে, এবং কেমিস্ট্রির 2টাকে আলাদাভাবে সাজাতে পারবেন 2 ফ্যাক্টরিয়াল উপায়ে। এই ওভারঅল অ্যান্সারটা হচ্ছে আপনাদের অ্যান্সার। বুঝে থাকলে অল ক্লিয়ার কমেন্ট করেন, অল ক্লিয়ার। শুধু টান দিয়ে যাও। কমেন্ট করবেন অল ক্লিয়ার। তাহলে আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস সমাবেশ হবে কালকে রাতে।